नमस्कार गल्पकथक रीति चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के शुनबेन এই উপন্যাসের अंतिम पर्व। এই লেখকের আগেও আমি একটি উপন্যাস পাঠ করেছি আমার চ্যানেলে, খাজুরাহো সুন্দরী। যদি ঐতিহাসিক উপন্যাস শুনতে ভালোবাসেন তাহলে ওই উপন্যাসটিও শুনতে পারেন। আমি প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে শুনতে পারেন। আগের পর্বে আপনারা শুনেছিলেন অভ্র নতুন স্কুলে জয়েন করে, সেখানে শরদিন্দুর সঙ্গে তার দেখা হয়, সে ক্লাস করতেও স্টার্ট করে। অন্যদিকে বাবলুকে রক্তাক্ত অবস্থায় দেখে তিথি তাকে ডাক্তার প্রশান্ত নার্সিংহোমে নিয়ে যায়। সেখান থেকে বাবলু পরের দিন পালিয়ে যায়। এমতো অবস্থায় ডক্টর প্রশান্ত পুলিশকে খবর দেন। পুলিশ আসে নার্সিংহোমে এবং জানতে চায় যে তিথি কারোর বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চায় কিনা। কিন্তু তিথি ঘটনাক্রমে জানতে পারে এই পুরো ঘটনাটা যেখানে ঘটেছে, যেখানে বাবলুকে মারা হয়েছে, সেটা বিকাশ স্যারের ক্লাসরুমে। তখন তিথি বিকাশ স্যারের নাম শুনেই তার বিরুদ্ধে কমপ্লেন লেখাতে রাজি হয়। পল্টু একদিন শরদিন্দুর কাছ থেকে বই নিতে গেলে শরদিন্দু রিকশায় বসে থাকা বসুধরাকে এক ঝলক দেখতে পায়। সে চিনতে পারে, আবার চিনতে পারে না। সে নিজেকে বিশ্বাস করতে পারে না যে সে কি এতদিন পরে বসুধরাকে দেখতে পেল। সত্যি কি সে তাকেই দেখছে নাকি অন্য কাউকে সে ভুল করছে। পরদিন স্কুলে গিয়ে শরদিন্দু সব ঘটনা জানতে পারে এবং সে প্রশান্তর সঙ্গে দেখা করতে যায় তার নার্সিংহোমে। সেখানে গিয়ে সে জানতে পারে বাবলু আসলে কেউই নয়, অনির্বাণের ছেলে, এবং সেখানে সে তার ছাত্র অনির্বাণকেও দেখতে পায়। আজকে শুনবেন এরপর থেকে। সেকেন্ড পিরিয়ডে ক্লাস নিচ্ছিল অভ্র। পিরিয়ড শেষে 2 ঘন্টা বাজার পরিবর্তে ঢং ঢং করে স্কুল ছুটির ঘন্টা বেজে গেল। অভ্র ক্লাসের বাইরে তাকিয়ে দেখল ক্লাস ছেড়ে ছেলেরা সব মাঠে নেমে এসেছে। সে যে অঙ্কটা দেখাচ্ছিল সেটা শেষ করার পর ক্লাস ছেড়ে দিল। আকস্মিক ছুটির আবহাওয়ায় ছেলেরাও হই হই করতে করতে ক্লাস ছেড়ে বেরিয়ে এলো। ক্লাস থেকে বেরিয়ে হেডমাস্টারের ঘরের কাছে গিয়ে অভ্র দেখল তার ঘরের বাইরে শিক্ষকদের জটলা, তাদের চোখে মুখে উত্তেজনার ছাপ। ঘরের ভিতরেও আছেন কেউ কেউ। এই 2 দিনে সকলকে চিনে উঠতে পারেনি অভ্র। কয়েকজন শিক্ষকের সঙ্গে সামান্য পরিচয় হয়েছে তার। হেডমাস্টারের ঘরের ভিতর থেকে কার যেন উত্তেজিত গলা শোনা গেল, আমরা এসব কিচ্ছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না। যা ব্যবস্থা আপনাকেই করতে হবে, নইলে স্কুল চলতে দেব না। দেখি আপনি একলা কিভাবে স্কুল চালান, দেখি একবার। কিন্তু হেডমাস্টার তাকে কি যেন বোঝাবার চেষ্টা করে চলেছেন। মিনিট খানেকের মধ্যেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল অভ্রর কাছে। ফার্স্ট পিরিয়ডেই সে ক্লাসে চলে গিয়েছিল, তারপর আর এই দিকে আসেনি। একটু আগেই নাকি পুলিশ এসেছিল স্কুলে বিকাশবাবুকে খুঁজতে। তার বাড়িতেও খোঁজ করতে গিয়েছিল তারা, তাকে অবশ্য পাওয়া যায়নি, তিনি গা ঢাকা দিয়েছেন। আর এই ঘটনার প্রতিবাদেই ক্লাস বয়কট করছেন শিক্ষকরা। তাদের মধ্যে কে একজন যেন ছুটির ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। যারা হেডমাস্টারের ঘরের ভিতর ছিলেন তারা বাইরে বেরিয়ে অপেক্ষারত শিক্ষকদের নিয়ে সদল বলে এগোলেন টিচার্স রুমের দিকে। অভ্র তাদের সঙ্গে গিয়ে ঘরে ঢুকল। ঘরের এক কোণে পাশাপাশি বসে আছেন শরদিন্দু স্যার আর ইতিহাসের ভানুবাবু। অভ্র তাদের একটু তফাতে গিয়ে বসল। যারা হেডমাস্টারের ঘর থেকে এলেন তারা মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে শলা পরামর্শ জুড়ে দিলেন। জটলার মধ্যে থেকে একজন বললেন, হেডমাস্টার বলছেন তিনি নাকি চেষ্টা করছেন, কি চেষ্টা করছেন তা তো বোঝাই যাচ্ছে। আর একজন বললেন, শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকলো আর উনি এখনো দেখছি দেখব করছেন, নাটক হচ্ছে। না না, কাল থেকে কোনো ক্লাস হবে না। বিকাশদার ব্যাপারে যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ কিচ্ছু হবে না। কাল স্কুল গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নায় বসবো আমরা। কেউ একজন ফুট কাটলেন, না না, ধর্নায় বসে কিছু হবে না। কাল ছাত্রদের নিয়ে থানা ঘেরাও করব, দেখি পুলিশ কিভাবে কেস না ওঠায়।
আগামী কর্মপন্থা কী হবে তা নিয়ে উত্তেজিত আলোচনা চলতে থাকলো টিচার্স রুমের মধ্যে। অভ্র শুনতে পেল ভানুবাবু চাপা স্বরে শরদিন্দু স্যারকে বললেন, অমৃতেন্দু আর নিখিলেশ এখন কি ইউনাইটেড দেখেছেন? কদিন আগে ওরা স্টাফ রুমে টিউশন করা নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি করছিল। কার্ল মার্কস বেঁচে থাকলে ওদের নিয়ে নতুন করে শ্রেণী সংগ্রামের তত্ত্ব লিখতেন। শরদিন্দু স্যার কোনো মন্তব্য করলেন না। তার মুখটা যথেষ্ট গম্ভীর বলে মনে হলো অভ্রর। উত্তেজিত শিক্ষকদের মধ্যে একজনের চোখ পড়ল ভানুবাবুর দিকে। তিনি বললেন, ভানুদা, রিকোয়েস্ট করা সত্ত্বেও আপনি আমাদের সঙ্গে গেলেন না, এসকেপিস্ট হয়েই সারা জীবন কাটিয়ে গেলেন। কোনো কলিগ ফিলিংস নেই আপনার? তুমি কি বলতে চাইছো অমৃতেন্দু? কলিগ বলেই অন্যায় মেনে নিতে হবে? তার জন্য আন্দোলন করতে হবে? শিক্ষক আন্দোলন কাকে বলে জানো তুমি? আমি ছাত্র থাকাকালীন মাস্টার মশাইদের আন্দোলন দেখেছি কিভাবে আন্দোলন করতে গিয়ে তারা পুলিশের লাঠির ঘায়ে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ছেন। দেখেছো নাকি 6-এর দশকের সেই আন্দোলন? আরে রাখুন তো ওইসব 6-এর দশকের আন্দোলন। ওই গল্প শুনতে শুনতে কান পচে গিয়েছে। যত সব বস্তা পচা গাল গল্প। কাল থেকে আমরা স্কুল চালাতে দেব না। চালাতে দেবে না সে তোমাদের ব্যাপার, কিন্তু এত ছাত্র, তাদের দিকটা একবার ভাববে না? তিনি কথা শেষ করতে না করতে সম্মিলিত মৌখিক আক্রমণ ধেয়ে এলো তার দিকে। ভানুবাবুর কথা চাপা পড়ে গেল অন্যান্য শিক্ষকদের চিৎকারে। অভ্র দেখল শরদিন্দু স্যার তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেও উঠে পড়ল এবার। স্কুল গেট থেকে তার পিছন পিছনই বেরোলো অভ্র। বাইরে বেরিয়ে শরদিন্দু খেয়াল করলেন তাকে। হঠাৎ ছুটি হয়ে যাওয়ায় স্কুল গেটের সামনে ছাত্রদের জটলা। ব্যাপারটা চাউর হয়ে গিয়েছে। ছাত্র, অভিভাবক থেকে শুরু করে রিক্সা চালক সকলের মুখেই কৌতূহলের ছাপ। বিকাশ স্যারের ব্যাপারটা নিয়ে সকলে আলোচনা করছেন। তাদের ফাঁক গলে রাস্তায় এসে শরদিন্দু তার পাশে সাইকেল নিয়ে হাঁটতে থাকা অভ্রকে বললেন, স্কুলের ব্যাপারটা দেখেছো তো? তুমি কিন্তু এইসবে থেকো না। হ্যাঁ স্যার, ব্যাপারটাকে আমিও সমর্থন করছি না। কিন্তু সেটা প্রকাশ্যে কাউকে বলতেও যেও না। তুমি তো টেম্পোরারি স্টাফ। আমি জানি এই কাজটার উপর এখন তোমার জীবনের অনেক কিছুই নির্ভর করছে। হয়তো তোমার সঙ্গে আরও একজনের জীবনও। তার মানে স্যার? তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছ। এখন আর এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে তো দ্বিধা নেই। এই চাকরির উপর ভিত্তি করেই তো তোমাকে নীলার বাড়িতে কথা বলতে যেতে হবে। স্যার, নীলা কি আপনাকে এসব কথা বলেছে? না, তার সঙ্গে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। তবে মেয়েটাকে আমার ভালোই মনে হয়েছে। আমাকে কথাটা বলেছে তিথি, আমার ছাত্র অনির্বাণের স্ত্রী। যে ছেলেটাকে নিয়ে এত বড় ঘটনা, তার মা তিথি। হয়তো দুঃখ, একাকিত্বের জন্যই ওই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে এই দুদিনেই। পরশু রাতটা তিথির বাড়িতেই কাটিয়েছে নীলা। সেই সব বলেছে তিথিকে, আর কথা প্রসঙ্গে তিথি এগুলো আমাকে জানিয়েছে। গতকাল আমি স্কুল থেকে বেরিয়ে নার্সিংহোমে গিয়েছিলাম। অনেক রাত পর্যন্ত ছিলাম ওদের সঙ্গে। আজ সকালেও গিয়েছিলাম। বাড়িতে বিয়ে নিয়ে নীলার দাদা বৌদি খুব চাপ দিচ্ছে স্যার। বিয়ে প্রায় ঠিকই করে ফেলেছে এক জায়গায়। আমি তাই ওর বাড়িতে একবার কথা বলতে যাব ভাবছি। শরদিন্দু হাঁটতে হাঁটতে এবার দাঁড়িয়ে পড়লেন। অভ্রর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে চুপ করে থেকে বললেন, জীবনটা জানো তো একটা বৃত্তের মতো। সকলেই সেটা মেলাতে চায়। তুমিও সেটা মেলাবার চেষ্টা করো। তুমি কিন্তু মেয়েটার বাড়ি যেও।
আর কোনো কথা না বলে তিনি সাইকেলে উঠে পড়লেন। বিস্মিত অভ্র তাকিয়ে রইল তার যাত্রাপথের দিকে। গতকাল রাতে নীলার সঙ্গে মোবাইলে বেশ কিছুক্ষণ কথা হয়েছে অভ্রর। বাড়িতে বিয়ের কথা নিয়ে তার সঙ্গে দাদা বৌদির বেশ তর্কাতর্কি হয়েছে। তার উপর নার্সিংহোমের ঝামেলা তো আছেই। সব মিলিয়ে বেশ টেনশনেই আছে মেয়েটা। তার কথা ভাবতে ভাবতে সাইকেলে বাড়ির দিকে রওনা হলো অভ্র। বাড়ি ফিরে এক ছাত্রর বাড়িতে ফোন করে সে জানিয়ে দিল সন্ধেবেলার বদলে দুপুর 3টে নাগাদ পড়াতে যাবে। সেই মতো খাওয়া সেরে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে অভ্র যখন সাইকেল নিয়ে বেরোচ্ছে, ঠিক তখনই বাড়ির গেটের সামনে বাইক নিয়ে হাজির হলো সুবীর। বলল, এই সাইকেল রাখ, আমার সঙ্গে চল, নিহারদার কাছে তোকে নিয়ে যাব। এখন? আমি তো এখন পড়াতে যাচ্ছি। আরে পড়ে যাস, দাদা আমাকে ফোন করেছিলেন, তোর জন্য অপেক্ষা করছেন, এখনই বলল নিয়ে যেতে। আমি আবার তোকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব। আমার জন্য অপেক্ষা করছেন কেন? জানি না, শুধু তোকে খুঁজে নিয়ে যেতে বলল। তবে আমার ধারণা ওই যে তোদের স্কুলে সে ব্যাপারটা ঘটেছে না, ওটা নিয়ে হয়তো কথা বলবে। এই তোদের স্কুলে ছাত্র পেটানো নিয়ে তো লাফড়া শুরু হয়ে গেছে। ঘণ্টাখানেক আগে তোদের স্কুলের ওই সুনীলবাবুকে পার্টি অফিসে দাদার কাছে ঢুকতে দেখে এসেছি। দাদার ঘরে তখন ওই টিচার্স অ্যাসোসিয়েশনের রসময়বাবু আর এই সেক্রেটারি যে উনি ছিলেন। ব্যাপারটা অভ্রর মাথায় ঢুকল না। কথা না বাড়িয়ে সে সাইকেল বাড়িতে রেখে বাইকে উঠে পড়ল। সুবীর ঝড়ের গতিতে বাইক চালিয়ে অভ্রকে নিয়ে পৌঁছে গেল পার্টি অফিসে। নিহার চৌধুরীর ঘরে ঢুকে অভ্র দেখল তিনি ছাড়াও সেই ঘরে আরও 2 জন আছেন। তাদের মধ্যে একজনকে অভ্র চেনে, স্কুল ম্যানেজিং কমিটির মেম্বার সুনীলবাবু। অপরজন পলিত কেশ, চশমা পরা, বেশ মোটাসোটা চেহারা। নিহারদার মতো অতটা না হলেও তার চেহারায় বেশ একটা গাম্ভীর্য আছে। নিহারদা চোখের ইশারায় অভ্র আর সুবীরকে বসতে বললেন। তারা বসার পর সুনীলবাবু অভ্রকে দেখিয়ে অন্য ভদ্রলোককে বললেন, এই যে রসময়দা, এই সেই অভ্র যাকে আমরা নিচ্ছি। আপনি ওর ব্যাপারে আমাদের বলেছিলেন ঠিকই, কিন্তু ওকে তো আপনি দেখেননি। অভ্র বুঝল ইনি সেই শিক্ষক নেতা রসময়বাবু। রসময়বাবু সুনীলবাবুর কথার জবাবে বললেন, আমার সবসময় সকলকে দেখার দরকার হয় না। নিহারদা যা বলেন, অর্থাৎ পার্টির যা ডিসিশন, সেটাই আমি তোমাদের জানাই। নিহারদা এবার মৃদু ধমকের সুরে তাদের উদ্দেশ্যে বললেন, এইসব আলোচনা রেখে এবার ছেলেটার সঙ্গে কথা বলুন। আপনাদের জন্য আমি আর কতক্ষণ বসে থাকব? আপনাদের লোক একটা করে ঝামেলা পাকাবে আর আপনারা সব এনে আমার ঘাড়ে ফেলবেন। নিন, এবার কথা শুরু করুন। সুনীলবাবু এবার অভ্রকে বললেন, ক্লাস থেকে আমি রিপোর্ট নিয়েছি, এই 2 দিন তুমি নাকি খুব ভালো পড়িয়েছ। ঠিকমতো লেগে থাকতে পারলে কিছুদিনের মধ্যেই 1000-5 টাকার মতো টিউশন জুটেও যাবে। জানো তো, আমাদের স্কুলের টিচারদের বাইরেও খুব চাহিদা, অন্য স্কুলের ছাত্ররাও পড়তে চায়। এবার রসময়বাবু বললেন, এই ব্যাপারে আমিও মনে হয় কিছু সাহায্য করতে পারি। আমার পরিচিত কিছু অভিভাবক একজন ভালো অঙ্কের টিচার খুঁজে দেওয়ার কথা বলছেন কদিন ধরে। আমি না হয় তোমার কাছে তাদের পাঠিয়ে দেব। সব কিন্তু পয়সাওয়ালা লোক। কিন্তু যে প্রতিষ্ঠান তোমার আর এই সুনীলের অন্ন সংস্থান করে, তুমি নিশ্চয়ই চাও সেই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকুক। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই চাই। তুমি তো জানোই 2 দিন ধরে একটা ব্যাপার নিয়ে তোমাদের স্কুলে গন্ডগোল শুরু হয়েছে। ঝামেলা না মেটা পর্যন্ত আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কটের ডাক দিয়েছেন মাস্টার মশাইরা। আমি তাদের দোষ দিতে পারি না। আক্রান্ত হলে তারাই বা আন্দোলন করবেন না কেন? তাদের মধ্যে অনেকেই আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। কিন্তু মুশকিল হলো, স্কুলটাকে তো বাঁচাতে হবে, তার সুনাম রক্ষা করতে হবে, এবং এই ব্যাপারে তুমি আমাদের সাহায্য করতে পারো। আমি 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 কি সাহায্য করব? নিহারদা চশমার ফাঁক দিয়ে একদৃষ্টে তাকিয়ে আছেন অভ্রর দিকে।
মুখটা যেন নিরেট পাথরের। সুনীলবাবুর মুখটাও সেই রকম মনে হলো অভ্রর। রসময়বাবু ফের শুরু করলেন, এই ব্যাপারটা নিয়ে যে থানা পুলিশ হয়েছে তুমি জানো। নিহারদা থানায় কথা বলেছেন, কিন্তু সমস্যা হলো কমপ্লেন যদি উইথড্র না করা হয় তাহলে পুলিশ কিছু করতে পারবে না। ওরা বলছে বিকাশকে অ্যারেস্ট করবে। কিন্তু আমি তো শুনেছি পুলিশ তো নিহারদারই কথা শোনেন। অভ্র এবারেই বলে ফেলল। এতক্ষণ পর মুখ খুললেন নিহারদা, গম্ভীরভাবে বললেন, হ্যাঁ তা শোনে ঠিকই। আমি এসপির কাছে ফোন করলে তিনি এক্ষুনি শুনবেন, কিন্তু আমি এই সামান্য ব্যাপারটা নিয়ে অতদূর যেতে চাইছি না অভ্র। ওসির সঙ্গে আমার কথা হয়েছে। সমস্যা হলো এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারকে নিয়ে। উনি তো থানায় নতুন এসেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি সেই অফিসার কলেজ লাইফে আমাদের বিরোধী ছাত্র সংগঠন করতেন। স্বাভাবিকভাবেই তিনি আমাদের পেঁচে ফেলার চেষ্টা করবেন। তিনি ওসিকে বলেছেন কমপ্লেন উইথড্র না হলে কিছু করার নেই। তবে ওসি আমাকে একটা সাজেশন দিয়েছেন, সেটা করতে পারলে ইনভেস্টিগেটিং অফিসারও কিছু করতে পারবেন না। আর সেই ব্যাপারেই তোমাকে ডাকা হয়েছে। অভ্র অবাক হয়ে তাকিয়ে রইল নিহারদার দিকে। নিহারদা বলে চললেন, 3 জন পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছেন। মূল কমপ্লেন ছেলেটার মা করলেও অন্য একজনের স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সে হলো নার্সিংহোমের রিসেপশনিস্ট নীলা। সে যদি স্টেটমেন্ট পাল্টে বলে যে বাচ্চাটার মা প্রথমে বলেছিলেন যে রাস্তায় গাড়ির ধাক্কায় ছেলেটা চোট পেয়েছে, তাহলে অভিযোগকারীর স্টেটমেন্ট দাঁড়াবে না। বিকাশ কোর্টে উঠেই জামিন পাবে। পুলিশও তাকে আর হ্যারাস করবে না। ওকে দিয়ে কাল সকাল 8টার মধ্যে এই কাজটা তোমাকে করাতে হবে। কথাগুলো আদেশের মতো শোনালো। অভ্র হতবাক হয়ে গেল তার কথা শুনে। নীলার সঙ্গে তার সম্পর্কের কথা এরা জানলেন কি করে? সুবীর বলেছে, নাকি কাল যখন স্কুল গেটে অভ্র শরদিন্দু স্যারকে নীলার কথা বলছিল তখন পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে সুনীলবাবুরা সব কথা শুনেছেন? রসময়বাবু অভ্রকে চুপ করে থাকতে দেখে হেসে বললেন, কি ভাবছো আমরা কি করে জানলাম? তোমার বন্ধু কিন্তু আমাদের জানায়নি। এই শহরে একটা পাতা নড়লেও নিহারদার কাছে খবর পৌঁছয়। এটা তো নিতান্ত সাধারণ ব্যাপার। যার চাকরির জন্য আমরা সুপারিশ করি তার সম্বন্ধে খোঁজ খবর নেব না? মেয়েটার স্টেটমেন্টটা তোমাকে কিন্তু বদলাতেই হবে অভ্র। সামনেই তোমাদের স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশন। আমরা চাই না স্কুলগুলো আমাদের হাতছাড়া হোক। কিন্তু স্টেটমেন্ট উইথড্র করাটা অন্যায় হবে। ব্যাপারটা তো সত্যিই ঘটেছে। অভ্র, এবার নিহারদা বললেন, ন্যায় অন্যায়ের ব্যাপারটা তো আপেক্ষিক। তোমার চেয়েও ভালো 3 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল। তাদেরকে না নিয়ে তোমাকে তো নেওয়া হয়েছে। এটাও তো তাদের প্রতি অন্যায়। যাই হোক, এসব বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। আশা করছি কাল সকালের মধ্যে ব্যাপারটা মিটে যাবে। ওরা তোমাকে ফোন করবে। এখন এসো তাহলে। পার্টি অফিসের বাইরে এসে সুবীরের বাইকের পিছনে চুপচাপ উঠে বসল অভ্র। বাইকটা স্টার্ট করে কিছু দূর যাওয়ার পর সুবীর বলল, বিশ্বাস কর, এই নীলার ব্যাপারটা আমি কিন্তু ওদের বলিনি। পার্টি করলেও এতটা নিচে আমি এখনো নামিনি। জানি, কিন্তু ব্যাপারটা নিয়ে রসময় বাবুরা হঠাৎ এরকম উদ্যোগী হলেন কেন? অ্যাসোসিয়েশনের স্বার্থে? আরে এসবের সঙ্গে ওদের ব্যক্তিগত স্বার্থও জড়িয়ে আছে প্রবলভাবে। সেই জন্যই তো ওরা স্কুলগুলোকে হাতে রাখতে চায়। ওই যে ম্যানেজিং কমিটির ইলেকশনের কথা বলছিল না, স্কুলগুলো দখলে রাখার উপরে ওদের অনেক কিছু নির্ভর করে। কীরকম? আরে অনেক রকম স্বার্থ। তোকে একটা উদাহরণ দিই। ধর, এই রসময়বাবুর আন্ডারে 20টা স্কুল আছে। প্রতিটা স্কুলে 5 to 10 কমপক্ষে 50 সেট বই লাগে। 20টা স্কুল মানে 1000 সেট বই। প্রতি স্কুলে অ্যাসোসিয়েশনের ইনফ্লুয়েন্স খাটিয়ে যদি 10 সেট বই করা যায় তাহলে সব মিলিয়ে 200 সেট করতে পারলেই পাবলিশাররা 2 লাখ দিয়ে যাবে। কেউ জানলও না, 2 লাখ পকেটে ঢুকেও গেল।
আবার এছাড়া এই নিজেদের লোক দিয়ে স্কুল বিল্ডিং তৈরি করানো, মাল সাপ্লাই দেওয়া, এইসব তো আছেই। ওই জন্যই ম্যানেজিং কমিটির দখলের জন্য এত মারামারি। সকলেই নাকি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নিবেদিত প্রাণ বলে কারোর উদ্দেশ্যে গাল পারল সে। আচ্ছা, এই নিহারদা এসব জানে না? আরে সবই জানেন, কিন্তু কিছু করার নেই তো। পার্টি করতে হলে সকলকে নিয়েই তো চলতে হয়। তারপর আবার সামনে ইলেকশন, জনমানসে আবার শিক্ষকদের একটা প্রভাব আছে। আরে সবই ভোটের ব্যাপার, বুঝলি? রসময়বাবুই দাদাকে কনভিন্স করিয়েছে তোকে ব্যাপারটা বলার জন্য। তুই আমাকে কি করতে বলছিস তাহলে এখন? দেখ, আমি ব্যক্তিগতভাবে তোকে কোনো চাপ দেব না। নীলার সঙ্গে কথা বলে দেখ সে কি বলে। আমার ভয় শুধু তোর এই চাকরির ব্যাপারটা। নিহারদার উপর কোনো কথা বলার ক্ষমতা তো আমার নেই রে। সুবীর তাকে পাড়ার মোড়ে নামিয়ে দিয়ে যাওয়ার পর সেখানে দাঁড়িয়েই নীলাকে ফোনে ধরল অভ্র। তুমি আজ আসতে পারবে একবার? হ্যাঁ পারবো, তবে 6:30টায় আমাকে নার্সিংহোমে ঢুকতে হবে। বেশিক্ষণ থাকতে পারবো না। 5:30টার সময় কুসুমবাগানের মোড়ে অপেক্ষা করো। আচ্ছা। ঠিক 5:30টায় কুসুমবাগানে পৌঁছে গেল অভ্র। নীলা দাঁড়িয়েই ছিল। তার সাইকেলের ক্যারিয়ারে সে বসার পর অভ্র বলল, চলো কোথাও গিয়ে বসা যাক। কোথায় যাবে? চলো না, পরিবাড়ির ওখানে যাব। তবে বাড়ির ভিতরে যাব না, ওই পুকুরটার ধারে কিছুক্ষণ বসে চলে আসব। ফাঁকা রাস্তা আর জংলা বাগান পেরিয়ে পরিবাড়ির কাছে পৌঁছে গেল তারা। সাইকেল রেখে পুকুরের ভাঙা সিঁড়ির ধাপে বসল দুজন। আসল কথাটা বলার আগে অভ্র বলল, তোমার বাড়ির খবর কি? আর বলো না, তুমুল অশান্তি চলছে। পাত্রপক্ষ সামনের সপ্তাহে রেজিস্ট্রি সেরে নিতে চায়। আমি বলেছি করব না। পরশু বিকেলে দাদা বাড়ি থাকবে, তুমি যেও। কিন্তু ওরা তোমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না, কিন্তু তুমি যেও। হ্যাঁ, তুমি টেম্পোরারি না পার্মানেন্ট তা আগ বাড়িয়ে বলতে যেও না। স্কুল মাস্টারের কাজ করো, এইটুকুই শুধু বলো। ওরা তো স্কুলের ব্যাপারে অত শত বোঝে না। আর তোমার কোনো দাবি দেওয়া নেই তো? আমাদের পাড়ার সুবল স্যার বিয়েতে বাইক নিল, তুমিও একটা চেয়ে দেখতে পারো দাদার কাছে। আর ওই ছেলেটার কোনো খবর পাওয়া গেল? না, পাওয়া যায়নি। স্যার ওর ছবি দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করেছেন, কাল সেটা বেরোবে মনে হয়। ছেলেটার মায়ের কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না গো। এখন তো কাঁদতে কাঁদতে তিথিদির চোখের জলও শুকিয়ে গিয়েছে। ওর স্বামীর আবার মাথায় গণ্ডগোল আছে। তিথিদি কত কষ্ট করে ছেলেটাকে বড় করেছে। আমি তো ছিলাম এক রাত ওর বাড়িতে, সারা রাত আমরা কথা বলেছি। ওর অনেক কষ্ট। আর সেই কথার মাঝে তুমি আমাদের সম্পর্কের কথা ওকে বলেছ। ভদ্রমহিলা আবার কথা প্রসঙ্গে সেটা শরদিন্দু স্যারকে বলেছেন, এমনকি তোমার বাড়িতে আমার যাওয়ার কথা পর্যন্ত। উনি আজ স্কুল থেকে ফেরার সময় সে কথা বললেন। আমার স্যার তো, তাই একটু লজ্জাই লাগছিল। যা, সত্যি? সেটাই আমি তিথিদিকে বলেছি। শরদিন্দু স্যার তো কাল আমাদের ওখানে স্যারের ফ্ল্যাটে অনেকক্ষণ ছিলেন, তখনই বোধহয় কথাটা বলেছে। শোনো না, একটা কথা, মানে একটা খবর তোমাকে জানাই। আজ দুপুরে নিহারবাবু সুবীরকে দিয়ে ডেকে পাঠিয়েছিলেন আমাকে। সুবীরের সঙ্গে গিয়েছিলাম পার্টি অফিসে। টিচার্স অ্যাসোসিয়েশনের 2 নেতাও ছিলেন সেখানে। তাদের মধ্যে একজন আবার আমাদের স্কুলেরই ম্যানেজিং কমিটির টিচার্স রিপ্রেজেন্টেটিভ। সেখানে ওরা তোমার সঙ্গে আমার সম্পর্কের কথাটা বললেন। ওরা দেখছি সব খবর রাখেন, ব্যক্তিগত সম্পর্কের খবরও। তার মানে? বিকাশ স্যারের পক্ষ নিয়ে অন্য শিক্ষকরা ক্লাস বয়কট করছেন। তাই নিহারবাবুরা চাইছেন সমস্যার সমাধান হোক, অর্থাৎ বিকাশ স্যার যাতে ঝামেলার হাত থেকে মুক্ত হন। পুলিশ ওদের বলেছে যে অভিযোগ তুলে না নিলে সেটা সম্ভব নয়, তবে একটা পথ খোলা আছে। সেটা হলো তুমি যদি পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্ট পাল্টে দাও। তোমাকে বলতে হবে যে তিথিদি যখন ছেলেটাকে নার্সিংহোমে আনেন তখন তিনি তোমাকে বলেছিলেন যে রাস্তায় বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে অভিযোগে জোর থাকবে না।
কাল সকাল 8টার মধ্যে তোমাকে দিয়ে কাজটা আমাকে করাতে বলেছেন। ইটের একটা টুকরো হাতে নিয়ে নাড়াচাড়া করছিল নীলা। অভ্রর কথা শেষ হতেই সে টুকরোটা সজোরে জলে ছুঁড়ে মারল। এক ঝাঁক লাল ফড়িং জল থেকে ছিটকে উঠে ইতি উতি উড়তে লাগল। হঠাৎ চিৎকার করে সে বলে উঠল, না, আমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। জানো, এর মধ্যেই ওরা স্যারকেও নার্সিংহোমে ফোন করে থ্রেট করেছে। বলেছে নার্সিংহোমে একদিন কোনো না কোনো রোগী মরবেই, তখন স্যারকে ওরা দেখে নেবে। স্যার রাজি হননি। ওদের জন্যই উনি তিথিদিদের নিজের বাড়িতে এনে রেখেছেন। তুমি কি বললে ওদের? আমি তো বলার চেষ্টা করেছি যে ব্যাপারটা অন্যায়। তখনই তো তোমার স্পষ্টভাবে না বলে দেওয়া উচিত ছিল। তুমি জানো ওই বিকাশ স্যার কত বড় শয়তান? তিথিদি কদিন আগে তোমাদের স্কুলে গিয়েছিল বই ক্যানভাসিংয়ের জন্য। সেখানে বিকাশ স্যারের সঙ্গে তার কথা হয়। যেদিন ছেলেটাকে মারার ঘটনা ঘটে সেদিন দুপুরে স্কুল থেকে বেরিয়েছিলেন উনি। তার আগের দিন টেলিফোনে তিথিদিকে বইয়ের ব্যাপারে কথা বলবেন বলে এক জায়গায় দেখাও করতে বলেন। স্কুলের স্যার ডেকেছেন বলে তিথিদি সরল বিশ্বাসে সেখানে গিয়েছিল। তারপর লোকটা কথা বলার নাম করে কুইন্স ক্যাফের একটা কেবিনে নিয়ে গিয়ে ওর গায়ে হাত দিয়েছিল। তিথিদি সে কথা অন্য কাউকে বলতে পারেনি। আমি তার বুকে সেই দাগ দেখেছি, লাল দগদগে ক্ষতচিহ্ন। তুমি তো কদিন আগে নিহার বাবুর কাছে যাওয়ার কথা বলেছিলে। আমার চেয়ে যোগ্য যারা ছিল তাদের বাদ দিয়ে ওরা আমাকে চাকরিতে নিয়েছে। এটাও তো একটা অন্যায়। সেই কথাটাই ওরা আমাকে মনে করিয়ে দিল। হ্যাঁ, অবশ্যই অন্যায়। আসলে আমরা নিজেদের অবস্থান থেকে সব দেখি, গভীরভাবে কিছু ভাবি না। আমি ভুল করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি এবার করব। তার জন্য হয়তো আমাকে অনেক ত্যাগ করতে হবে, তবু আমি করব। তুমি তো দেখোনি, তিথিদির বুকের দাগটা এখনো আমার চোখে ভাসছে। নীলাকে দেখে অভ্রর মনে হলো এই এক অন্য নারী। তার সঙ্গে এই নারীর আগে পরিচয় হয়নি। পরিবারের পিছনে সূর্য ডুবে গিয়েছে, কালো হয়ে আসছে পুকুরের জল। অন্ধকার দ্রুত গ্রাস করে নিচ্ছে চারপাশে। একসময় নীলা বলল, চলো এবার আমাদের ফিরতে হবে। দুজনে উঠে দাঁড়ালো, আর ঠিক সেই সময় অভ্রর মোবাইল বেজে উঠল। অচেনা নম্বর। সেই কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল, অভ্র, আমি রসময় স্যার বলছি। কি কিছু হলো? নিহারদা আমাকে খোঁজ নিতে বললেন। কথা হয়েছে মেয়েটার সঙ্গে? অভ্র একবার নীলার দিকে তাকালো। অন্ধকারে তার মুখ ঠিক বোঝা যাচ্ছে না। অভ্র জবাব দিল, হ্যাঁ হয়েছে, ও পারবে না। কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি, তুমি ওকে বোঝাও। আমিও পারবো না স্যার। রসময়কে কিছু বলতে না দিয়ে লাইনটা কেটে দিল অভ্র। কথা শেষ হওয়ার পর সাইকেলে উঠে বসল দুজনে। প্যাডেলে চাপ দিল অভ্র। তারপর তারা দুজনেই হারিয়ে গেল অন্ধকারে। তারপর কি হলো? বসুধরা জানতে চাইলেন। বাবলু জবাব দিল, একবার, দুবার, 3বার শরদিন্দু স্যার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। সবগুলোই অর্ধেক অর্ধেক গোল্লা হলো। বসুধরা একবার তার কপাল ছুঁলেন। না, জ্বরটা ছেড়েছে। এই দুরাত ছেলেটার জন্য প্রায় জেগেই কাটিয়েছেন তিনি। ছেলেটার হুঁশ অবশ্য গতকাল দুপুরেই ফিরেছিল, তবে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে সময় লেগেছে। পল্টুর 2 দিন ধরে কোনো পাত্তা নেই। ছেলেটার জন্য স্টেশন পর্যন্ত গিয়ে ওষুধ কিনে এনেছেন বসুধরা। তাতে কাজ দিয়েছে। কানের ব্যথাটাও আর নেই বলছে। ভয় কাটিয়ে ধীরে ধীরে প্রায় সব কথাই সে বলেছে তাকে। বসুধরা কিছুক্ষণ তাকিয়ে রইলেন ছেলেটার মুখের দিকে। কত আর বয়স হবে ওর? বড়জোর 10। তার নাতি প্রীতমের বয়সী হবে ছেলেটা। 5 বছর হতে চলল। বসুধরা দেখেননি তাকে। এই বাচ্চাটার সান্নিধ্য যেন 2 দিনের জন্য প্রীতমকেই এনে দিয়েছে তার কাছে। জ্বরের ঘোরে প্রথম রাতে যখন বাচ্চাটা মাঝে মাঝে জড়িয়ে ধরছিল বসুধরাকে, তখন তার মধ্যে যেন নাতির স্পর্শই অনুভব করছিলেন তিনি।
বসুধরা জানতে চাইলেন, তুমি নার্সিংহোম থেকে পালালে কেন? ওই যে সকালবেলা ওই মেয়েটা বলল পুলিশ আসবে। কোন মেয়েটা? ওই সেদিন ভোরবেলা একটা মেয়ে ঢুকলো আমার ঘরে। আমি শুয়েছিলাম, সে আমার খাটের পাশে দাঁড়িয়ে বলল, আমার নাম তিতাস, তোমাকে কি স্কুলে খুব মেরেছে? আমি বললাম হ্যাঁ। সে বলল, কাল যখন বাবা আর নীলা মাসিরা তোমার কথা বলছিল, আমি আড়াল থেকে সব শুনেছি। আমি কোনো পেশেন্টের ঘরে ঢুকি না, বাবার বারণ আছে, তবু আমি তোমাকে দেখতে এলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন দেখতে এলে? সে ডান হাতের একটা আঙুল দেখিয়ে বলল, স্কুলে আমাকেও মেরেছে, দিদিমণি আমার আঙুল ভেঙে দিয়েছিল। তখন আমার খুব কষ্ট হয়েছিল। আমার বন্ধুরা কেউ দেখতে আসেনি। একা একা শুয়ে থাকতে আমার ভালো লাগতো না, তাই ভাবলাম তোমারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, সেই জন্যই দেখা করতে এলাম। তারপরেই মেয়েটা বলল, আজ পুলিশ আসবে। আমি চমকে উঠে বললাম, কেন? সে উত্তর না দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমার তখনই মনে পড়ল, বিকাশ স্যার বলেছিলেন, কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি যে রাস্তায় পড়ে গিয়ে আমার লেগেছে। আমার মনে হলো হয়তো আমি বিকাশ স্যারের কথা বলে ফেলেছি মাকে, সবাই জেনে ফেলেছে ব্যাপারটা। পুলিশ এলে তো আমাকেই ধরে নিয়ে যাবে, পুলিশ তো বিকাশ স্যারের বন্ধু হয়। বাবলুর কথার পাত্রপাত্রীরা পরিচিত না হলেও বসুধরা মোটামুটি ব্যাপারটা আন্দাজ করে নিলেন। একটু দম নিয়ে বাবলু ফের বলল, পুলিশ যদি আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়, তাই আমি মনসা ঢিপিতে গিয়ে লুকিয়েছিলাম। কিন্তু জঙ্গলে আমার খুব ভয় করছিল, তাই আমি এখানে চলে এলাম। কিন্তু তোমাকে তো বাড়িতে ফিরতে হবে বাবা। তোমার বাবা মা তোমাকে নিশ্চয়ই খুব খুঁজে বেড়াচ্ছেন, খুব চিন্তা করছেন। তোমাকে তো বাড়িতে পৌঁছে দিতে হবে। না না, আমি বাড়ি যাব না, তাহলে তো আমাকে পুলিশে ধরবে, আমার বাবা মাকেও ধরে নিয়ে যাবে। আমি বাবা মাকে খুব ভালোবাসি। সেই জন্যই তো তোমাকে বাড়িতে ফিরতে হবে। তুমি যেমন তাদের ভালোবাসো, তারাও তো তোমাকে ভালোবাসেন। তারা কত কষ্ট পাচ্ছেন বলো তো। পুলিশ তোমাকে ধরবে না, পুলিশ তো আমারও বন্ধু, আমি ওদের বলে দেব। পুলিশ তোমারও বন্ধু? তুমি বললে ওরা আমাকে ধরবে না, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, এবার তুমি বলো তো তোমার বাড়ি কোথায়? গত দুদিন ধরে বেশ কয়েকবার তার ঠিকানা জানতে চেয়েছেন তিনি। পাছে বসুধরা তাকে বাড়ি নিয়ে যান, সেই ভয়ে তার বাড়ির ঠিকানা বলতে চাইছে না বাচ্চাটা। ভালো নামটাও বলেনি, শুধু ডাক নামটা বলেছে বাবলু। কিন্তু বসুধরাকে কাল ফিরে যেতে হবে। এতটুকু ছেলেকে এই বাড়িতে ফেলে রেখে যাওয়া চলে না। তিনি মনে মনে ভাবলেন, ঠিকানাটা না বললেই শেষ পর্যন্ত হয়তো পুলিশের হাতেই তাকে দিয়ে দিতে হবে। উত্তরের আশায় বাবলুর দিকে তাকিয়েছিলেন তিনি। সে প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, বাড়ি গেলেই মা আমাকে আবার স্কুলে পাঠাবে। বিকাশ স্যার আবার আমাকে বৃত্ত আঁকতে বলবেন, আমি আর পারবো না। না পারলে আবার মারবেন স্যার, আমি তখন কি করব? ঠিক আছে, আমি তোমাকে বৃত্ত আঁকা শিখিয়ে দেব। তুমি পারবে? মেলাতে পারবে? শরদিন্দু স্যার কিন্তু মেলাতে পারেনি, আর বাবাও বলে মিলবে না মিলবে না। তুমি পারবে? বসুধরা জানলার বাইরে তাকালেন। নিঝুম দুপুরে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন নিশ্চুপ হয়ে আছে তার উত্তরের আশায়। সেদিকে তাকিয়ে তিনি অস্পষ্ট স্বরে তাদেরই যেন বললেন, না, আমিও তো মেলাতে পারিনি। নির্জন দুপুরের দমকা বাতাসে যেন মৃদু কেঁপে উঠল গাছের পাতা, নাকি বসুধরার দীর্ঘশ্বাস ছুঁয়ে গেল তাদের। তুমি না পারলে আমায় কে এঁকে দেবে? আমি বলে দেব কিভাবে আঁকতে হয়, তারপর তুমি নিজেই দেখবে আঁকতে পারছো, নিজেই মেলাতে পারবে। এবার বলো তো বাবা, তোমার বাড়িটা কোথায়? ঠিক আছে,
আগে তুমি আমাকে শিখিয়ে দাও, তারপর বলবো। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি। ঠিক এই সময় একটা গাড়ি এসে থামল নিচে। ওদের জন্যই অপেক্ষা করছিলেন বসুধরা। তিনি জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন জনাচারেক লোক নামল বেশ বড় এবং ঝকঝকে একটা গাড়ি থেকে। তাদের মধ্যে দামি স্যুটে সজ্জিত এক ভদ্রলোককে তিনি দেখতে পেলেন। তাকে অবশ্য তরুণী বলা চলে। সঙ্গের লোকগুলো সম্ভবত তার অধস্তন কর্মী। তারা উপরের দিকে তাকাতেই বসুধরার সঙ্গে চোখাচোখি হলো। তিনি তাদের উপরে উঠে আসতে বললেন। দোতলায় উঠে এলো তারা। স্যুট পরা তরুণটি নিজের পরিচয় দিল। তার নাম শুভব্রত। বসুধরা বুঝতে পারলেন এর সঙ্গেই টেলিফোনে কথাবার্তা হয়েছে তার। কিছু সৌজন্যসূচক কথাবার্তার পর আসল ব্যাপারে চলে এলো শুভব্রত। একটা সেল ডিডের কাগজ বের করে এগিয়ে দিল বসুধরার দিকে। তার থেকে পেন চেয়ে কাগজে সই করতে গিয়েও তিনি থেমে গেলেন। শুভব্রত তা দেখে বললেন, ম্যাডাম, এই সেল ডিডের কোথাও কি কোনো অসুবিধা আছে? আমাদের ফার্মের ল অফিসার এটা তৈরি করেছেন। আপনার যদি কোনো কোয়ারি থাকে আমি ক্ল্যারিফাই করে দিতে পারি। গোটা কাগজটা তার ঝাপসা মনে হচ্ছে। অক্ষরগুলো চোখে পড়ছে না। তিনি অস্পষ্টভাবে বললেন, আসলে আমি মানুষ বলেই মনে করি পরীটাকে। কতদিনের তো সম্পর্ক, সেই ছোটবেলা থেকে। তাকে দিয়ে দিচ্ছি তো, তাই। হ্যাঁ, বুঝতে পারছি ম্যাডাম, পুরনো জিনিস তো আপনার কষ্ট হচ্ছে। তবে একটা ব্যাপার আপনাকে অনেস্টলি অ্যাসিওর করছি, ও যেখানে থাকবে ভালো থাকবে। আমরা ওকে যত্নে রাখব। বসুধরা দেরি করলেন না। যদি তার নিজের মত বদলে যায় সেই ভয়ে তিনি কাঁপা কাঁপা হাতে সই করে দিলেন। শৈশাবোধ মিটে যাওয়ার পর শুভব্রত একটা খাম বের করে বসুধরার হাতে দিয়ে বলল, এই যে, এই চেকটা একবার দেখে নিন ম্যাডাম। যা বলেছিলাম সেই অ্যামাউন্টই আছে। যদিও এমন একটা ওয়ার্ক অফ আর্টের মূল্য টাকা পয়সা দিয়ে মাপা যায় না, তবুও। বসুধরা খামটা আর খুললেন না। শুভব্রতকে বললেন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তিনি আসলে বলতে চাইছিলেন যে আজকের রাতটা অন্তত পরীটা নিজের জায়গাতেই থাকুক। শেষ রাতটা তার কাছেই থাকতে চান বসুধরা। সম্ভব হলে কাল ভোরে তিনি চলে যাবার পর তারা যেন ওকে নিয়ে যায়। কিন্তু সেই কথা পাড়ার আগেই শুভব্রত বলল, হ্যাঁ ম্যাডাম, আপনার রিকোয়েস্ট শুনবো। তবে তার আগে একটা কথা বলে নিই। এই যে গাড়িতে আমাদের পরীটা নিয়ে যাওয়ার কথা, সেটা রাস্তায় ব্রেকডাউন হয়েছে। গাড়িটার এখানে পৌঁছতে রাত হয়ে যাবে। কাজেই মনে হচ্ছে আজ আর পরীটাকে নিয়ে যাওয়া যাবে না। রাতটা এখানেই কোনো একটা হোটেলে কাটিয়ে কাল সকালে এসে পরীটাকে আমরা নিয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, এবার বলুন আপনি কি বলছিলেন রিকোয়েস্টের ব্যাপারে। যে অনুরোধ বসুধরা করতে যাচ্ছিলেন তা কাকতালীয়ভাবে শুভব্রতর মুখ থেকে বেরিয়ে আসায় তিনি আর সেই প্রসঙ্গে গেলেন না। তিনি বললেন, আপনাদের গাড়িটা কি আমাকে কিছুক্ষণের জন্য শহরের দিকে নিয়ে যেতে পারে? এই ধরুন আধ ঘন্টার মতো সময় লাগবে। কাল তো চলে যাচ্ছি, এর জন্য কয়েকটা জিনিস কিনতে হবে বলে তিনি পাশে দাঁড়িয়ে থাকা বাবলুকে দেখালেন। হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে নিয়ে যান। আমি এই ড্রাইভারকে বলে দিচ্ছি। ইন দ্য মেইন টাইম আমি আমার সঙ্গের মিস্ত্রিদের একটু ভালো করে বুঝিয়ে দিই কিভাবে তারা পরীটাকে বেদি থেকে খুলে নিচে নামাবে। কাজটা তো খুব সাবধানে করতে হবে, যাতে খুলতে বা নামাতে গিয়ে কোনো আঘাত না লাগে। অনেক পুরনো জিনিস তো। এ কে হয়, আপনার নাতি? হ্যাঁ, ও খুব ভালো ছেলে। ও বাড়িতেই রইল, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। বসুধরা গাড়ি নিয়ে সোজা চলে গেলেন স্টেশন বাজারে। একটা বই খাতার দোকান দেখতে পেয়ে গাড়িটা থামালেন। দোকানে তার যা যা দরকার সব পেয়েও গেলেন। দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গিয়ে ফুটপাথের গায়ে ল্যাম্পপোস্টে সাঁটা একটা হ্যান্ড বিলে চোখ আটকে গেল তার। সেখানে বড় বড় হরফে লেখা সন্ধান চাই, আর তার সঙ্গে একটা ছবি ছাপা। আরে, এ তো বাবলুরই ছবি। কৌতূহলী হয়ে বসুধরা এগিয়ে গেলেন।
বিজ্ঞাপন থেকে ওর ভালো নামটাও জানতে পারলেন তিনি, কিংসুক মজুমদার। হ্যান্ডবিলে তার বিবরণ, নিখোঁজ হওয়ার তারিখ, ঠিকানা সবই দেওয়া রয়েছে। সঙ্গে রয়েছে যোগাযোগের জন্য 3টে নম্বর। প্রথমটা জনৈক ডক্টর চক্রবর্তীর, দ্বিতীয়টা কিংসুকের মা তিথি মজুমদারের, আর তৃতীয় নামটা দেখে চমকে উঠলেন বসুধরা। স্পষ্ট লেখা রয়েছে শরদিন্দু মিত্র এবং তার মোবাইল নম্বর। কি যেন ভেবে সেটা একটা কাগজে টুকে গাড়িতে উঠে বসলেন বসুধরা। ফেরার সময় একটা রাস্তার মোড়ে গাড়িটা বাঁক নিতেই হঠাৎ পল্টুকে দেখতে পেলেন তিনি। উল্টো দিক থেকে রিকশা নিয়ে আসছিল সে। পরস্পরকে দেখে দুজনেই থামল। পল্টুর চেহারা কেমন উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে তার ওপর খুব ধকল গিয়েছে। বসুধরা তাকে বললেন, কিরে, 2 দিন ধরে তো তুই একদম বেপাত্তা হয়ে গেলি। কাল ভোরে আমি চলে যাব, জিনিসপত্র নিতে আসবি না? তা কি হলো, ছেলে না মেয়ে? ছেলে হয়েছে ঠাকুমা। এই 2 দিন খুব ঝক্কি গেল, তোমার কাছে যেতেই পারিনি। তা কাল যাচ্ছ কখন? আর এই গাড়িটা কার? গাড়িটা অন্য লোকের, আমি কিছুক্ষণের জন্য নিয়েছি। এই গাড়ি চলে যাবে। কাল খুব ভোরে আমি রওনা দেব, 6:30টার ট্রেন ধরব। আমি একেবারে 5টার মধ্যে পৌঁছে যাব তোমার কাছে। তবে জিনিসপত্রের জন্য না ঠাকুমা, আমি তোমাকে স্টেশনে একেবারে গাড়িতে উঠিয়ে দেব। ঠিক তো? একদম ঠিক। পল্টু হাসল। বসুধরা যখন পরিবাড়িতে ফিরলেন তখন বিকেল গড়িয়ে গিয়েছে। বাড়ির নিচে সদল বলে অপেক্ষা করছিল শুভব্রত। তিনি গাড়ি থেকে নামার পর সে বলল, তাহলে ম্যাডাম আমরা এখন আসছি, কাল সকালে আমরা আসব। আমি কাল ভোরে ট্রেন ধরব, দেখা না হলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। ওকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, ওকে আপনারা যত্নে রাখবেন। বসুধরা উপরে এসে দেখলেন জানলার সামনে দাঁড়িয়ে আছে বাবলু। বিকেলের আলো জানলা দিয়ে ঢুকছে। বিষণ্ণতার ছোঁয়া লেগিয়া থাকলেও তার মুখটা যেন কোনো নিষ্পাপ দেব শিশুর মতোই। বসুধরার হাতের প্যাকেটগুলো দেখে সে বলল, ওসব কি আনলে? এইসব তোমারই জন্য, এসো আমরা দুজনে মিলে এখানে বসি। বাবলুকে নিয়ে জানলার পাশে মেঝেতে বসলেন তিনি। প্যাকেট থেকে 2টো জিনিস বের করতেই সেটা দেখে বাবলু অবাক হয়ে গেল। একটা খাতা আর একটা জ্যামিতি বক্স। যতক্ষণ না বাইরের আলো মুছে গেল তিনি বাবলুকে নিয়ে সেখানেই বসে রইলেন। তারপর উঠে মোমবাতি জ্বালিয়ে গোছগাছ শুরু করলেন। খুব ভোরে তাকে রওনা দিতে হবে, সেই বইটাও তিনি ঢুকিয়ে নিলেন ব্যাগে। সরোর স্পর্শ লেগে আছে তাতে। পল্টুকে তিনি পয়সা দিয়ে দেবেন এর বদলে একটা বই কিনে নেওয়ার জন্য। শুধু পাথরের আংটিটা বাইরে রাখলেন। গোছগাছ খাওয়া দাওয়া সেরে ছেলেটাকে ঘুম পাড়াবার পর ঘর থেকে ছাদে উঠলেন বসুধরা। জ্যোৎস্না প্লাবিত চরাচর, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেই আলোয়। পুকুরের জলেও ছায়া পড়েছে চাঁদের। পরিবারের বাগানের গাছগুলোর মাথা চাঁদের আলোয় চিকচিক করছে। বসুধরার মনে হলো তারা যেন গাছ নয়, পরিবারকে ঘিরে দাঁড়িয়ে থাকা সব প্রাচীন মানুষের দল। তারা তাকিয়ে আছে তার দিকে। ধীর পায়ে বসুধরা এগিয়ে গিয়ে দাঁড়ালেন চিলেকোঠার পরীর সামনে। উজ্জ্বল এক আভা বিচ্ছুরিত হচ্ছে তার গা থেকে। পরীর মুখে কি আবছা হাসির আভাস? কাল থেকে আর নিঃসঙ্গ পরিবারের আকাশের ভার বহন করবে না সে। অনেক কাল সে দায়িত্ব পালন করেছে, এবার তার মুক্তি। ডানা মেলে হয়তো সত্যি সে উড়ে যাবে চাঁদের দেশে। তিনি পরীর পায়ের কাছে বসে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। চাঁদের আলোয় বসে স্মৃতি রোমন্থন করছিলেন বসুধরা। এখানে আজই তার শেষ রাত। আর কোনো দিন তিনি ফিরবেন না এই বাড়িতে। নিশুতি রাতে তার কল্পনায় পরিবারের ইট, কাঠ, পাথর, পুকুরের জল, বাগানের গাছ সব কিছুই যেন জীবন্ত হয়ে উঠল। পর মুহূর্তেই চমকে উঠলেন তিনি। একজোড়া জলজলে সবুজ চোখ ছাদের কোণায়।
ভামবিড়াল জাতীয় একটা প্রাণী কখন যেন ছাদে উঠে এসেছে। বসুধরাকে দেখতে পেয়ে কয়েক হাত তফাতে থমকে দাঁড়িয়েছে। তাড়া দিতেই সে ছুটল চিলেকোঠার সেই অন্ধকার ঘরটার দিকে। সেইখানেই মনে হয় তার বাস। বসুধরার চোখ আটকে গেল সেই ঘরটার দিকে, সেই ঘরটা যার দিকে তিনি তাকাতে চাননি। এতক্ষণ নিজের ভাবনায় তিনি ছায়া পড়তে দেননি চিলেকোঠার ঘরটার, সচেতনভাবেই এতক্ষণ এড়িয়ে গিয়েছেন তাকে। এই সেই ঘর যা তার জীবনটাকে ওলট পালট করে অন্য খাতে বইয়ে দিল। এই সেই ঘর যার জন্য সরোর সামনে গিয়ে দাঁড়াতে আজও তিনি ভয় পান। পাছে সরো তাকে জিজ্ঞেস করে সেই কুয়াশা মাখা বিকেলে তার বাড়ি ছেড়ে কেন বেরিয়ে এসেছিল বসু, কেন বসু এই পরিবারই ছেড়ে হারিয়ে গিয়েছিল অনেক অনেক দূরে। না চাইলেও ঘরটার দিকে তাকাতেই সেই অবাঞ্ছিত ছবিটা ভেসে উঠল তার চোখের সামনে। তখন বসু একটু বড়। কোজাগরি পূর্ণিমার দিন সন্ধেবেলা লক্ষ্মী পুজোর পর বাবা ছুটি দিয়েছেন সকলকে, বাড়ি ফাঁকা। বসু নিজের ছোট্ট মুঠোয় লক্ষ্মী পুজোর দুটো নাড়ু আগলে রেখেছে অনেকক্ষণ। দুটো নাড়ুর একটা দেবে সে পরীকে, আর একটা সে পরী মারফত পাঠাবে মায়ের কাছে। কেউ কোথাও নেই বুঝতে পেরে একসময় সে ছাদে উঠে এলো। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে গোটা ছাদ। সিঁড়ির ঘর ছেড়ে বসু ছাদে পা রাখতে যাবে, এমন সময় একটা গলার শব্দ সে শুনতে পেল। বাবার গলা। কার সঙ্গে কথা বলছেন বাবা? বাবাও কি পরীর সঙ্গে কথা বলেন নাকি? সেই জন্যই কি রাতে ছাদে উঠতে মানা সকলের? কিন্তু এক নারীর চাপা কণ্ঠস্বরও তার কানে আসছে। সেটা কি পরীর গলা? বসু ছাদে এসে দাঁড়ালো। না তো, পরী একলাই দাঁড়িয়ে আছে সেখানে, বাবা তো নেই। তারপরই বসু বুঝতে পারল কথাবার্তার শব্দ আসলে ভেসে আসছে চিলেকোঠার ওই ঘর থেকে। ঘরের দরজা বন্ধ, জানলা খোলা, সেজবাতির মৃদু আলো খোলা জানলা দিয়ে বাইরে আসছে। ও ঘরে কার সঙ্গে কথা বলছেন বাবা? কৌতূহল চাপতে না পেরে বসু ভয়ে ভয়ে সন্তর্পণে এগিয়ে গেল জানলার দিকে। জানলার কাছাকাছি পৌঁছতেই তার কানে এলো সেই নারী কণ্ঠ। লোকে আড়ালে বলে আমার জন্যই তোমার স্ত্রী নাকি আত্মহত্যা করেছে। লোকের মুখ বন্ধ করা যাবে না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। কিন্তু ছেলেটা? ও তো আমার ছেলে। বসু শুনল বাবা এই কথাটা বললেন। এর পরের কথাগুলো ঠিক কানে ঢুকল না বসুর। সে তখন উঁকি দিয়েছে ঘরের ভিতরে। এই দৃশ্য সে কোনো দিন দেখেনি। এক নারী এবং এক পুরুষ সম্পূর্ণ নগ্ন হয়ে পরস্পরকে আলিঙ্গন করে শুয়ে আছে খাটে। এক অচেনা নারীর মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে বসু। সেজবাতির আলো এসে পড়েছে সেই মুখে। চিবুকের কাছে জলজল করছে একটা তিল। কয়েকটা মুহূর্ত কাটল। তারপরই হঠাৎ জানালার দিকে তাকিয়ে বসুকে দেখতে পেয়ে আর্তনাদ করে উঠল সেই নারী। আর বসুও সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ছুটল নিচে নামার জন্য। সেই নারীকে বসু আর কোনোদিন দেখেনি, কিন্তু সেদিনের টুকরো টুকরো কথাগুলো আর সেই নারীর মুখ স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল তার মনে। সেই কারণেই ওই ঘটনার বহুদিন পর সেই বিকেলে সরোর ঘরের ছবিটাকে দেখে বসু তৎক্ষণাৎ চিনে ফেলেছিল। আর তারপর যে ধারণা নিয়ে বসু সরোর বাড়ি থেকে চলে এসেছিল, এই পরিবারের পরীকে ছেড়ে দিয়েছিল, সেই ধারণা ভাঙতে আরও অনেক বছর সময় লেগেছিল। তখন বসুধরা অন্য কারোর ঘরনি। মুম্বাই যাওয়ার প্রায় 10 বছর পর, বাবার মৃত্যুর পর, একটা দরকারি কাগজ খোঁজার জন্য তার ট্রাঙ্কটা খুলেছিলেন বসুধরা। তার ভিতরে ছিল বাবার ব্যবসা সংক্রান্ত পুরনো কাগজ, খাতাপত্র, আর তারই মধ্যে বাবার ব্যক্তিগত ডায়েরির খোঁজ পান তিনি।
সেই ডায়েরিরই এক বিবর্ণ পাতায় লেখা ছিল, কাল ভোরে বসুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বম্বে। আমার স্ত্রী মাধবী, কুসুম সকলেই একে একে হারিয়ে গিয়েছে পরিবারই ছেড়ে, এ শহর ছেড়ে অন্য কোনো নক্ষত্রলোকে। কিসের আকর্ষণে আর এখানে পড়ে থাকবো আমি? আক্ষেপ শুধু একটাই, চলে যাওয়ার আগে কুসুমের ছেলে সরোর জন্য কিছু করে যেতে পারলাম না। কেন করলাম না? সে আমার ঔরসজাত নয় বলেই কি? জানি না উপর থেকে কুসুম আমাকে ক্ষমা করবে কি না। সে আমার জন্য অনেক মিথ্যে অপবাদ সয়েছে। লোকে বলে তার জন্যই নাকি মাধবী আত্মহত্যা করেছিল, অথচ মাধবীর মৃত্যুর আগে তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি আমার। এহেন আত্মকথন বসুধরার হাতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, অথচ সেই রাতেই যদি তিনি ব্যাপারটা জানতে পারতেন, তার জীবনটা অন্যরকম হতো। পায়ে পায়ে চিলেকোঠার অন্ধকার ঘরটার কাছে চলে এসেছিলেন বসুধরা। ফিরে গিয়ে বসলেন পরীর পায়ের কাছে। চন্দ্রাতাপ আলো ছড়াচ্ছে দুই পরীর উপরে। বসুধরা সেই ঘরের অবাঞ্ছিত স্মৃতি মন থেকে মুছে ফেলে ডুবে গেলেন সুখ স্মৃতির অতলে। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো ঝলমলে পরিবারই, তার পুকুর, বাগান, মনসার ঢিপি, জঙ্গলে উড়ে বেড়ানো প্রজাপতি, আর আর একটা মুখ। পরিবারের জঙ্গল থেকে ভেসে আসা শিয়ালের ডাকে হুঁশ ফিরল বসুধরার। রাত শেষ হতে চলেছে, চাঁদ ঢলে পড়েছে, আবছা ফুটে উঠেছে শুকতারা। দিন আর রাতের সন্ধিক্ষণের এক অস্পষ্ট সময় এখন। বসুধরা উঠে দাঁড়ালেন পরীটার কাছে। তাকে জড়িয়ে ধরে পরম মমতায় তার পাথুরে গালে একটা চুমু খেলেন। তারপর বেদি থেকে নেমে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন। ঘরে ঢুকে একটা মোমবাতি জ্বালালেন তিনি। বাবলু ওদিকে অঘরে ঘুমোচ্ছে। মোমের আলোয় দেখতে পেলেন জালনার পাশে রাখা চুনি বসানো পাথরের আংটিটা। কাছে গিয়ে তিনি আংটিটা তুলে নিলেন। জালনাটা খুলে দিয়ে দেখলেন অন্ধকার ক্রমশ ফিকে হয়ে আসছে। আবছা ফুটে উঠছে দূরের অবয়ব। ওদিকে ওখানেই কোথাও সরো আছে। কত কাছে আছে সে! যদি যাওয়ার আগে এবার তাকে জানিয়ে যাওয়া যেত। কিন্তু কিভাবে? বসুধরা ভাবলেন একবার শেষ চেষ্টা করে দেখা যাক। তার ব্যাগের কাছে এসে মোবাইল ফোন নিলেন আর সেই কাগজের টুকরোটা বের করলেন। চার্জ চলে যাওয়ায় মোবাইলটা অফ করে রেখেছিলেন তিনি। সুইচ অন করতেই বসুধরাকে কিছুটা অবাক করেই তাতে আলো জ্বলে উঠল। টাওয়ারও চলে এলো, যদিও স্ক্রিনে স্পষ্ট দেখাচ্ছে ব্যাটারি লো। কাগজে লেখা নম্বরটা কাঁপা কাঁপা হাতে ডায়াল করে ফোন কানে দিলেন তিনি। ওপাশে রিং হচ্ছে। বসুধরা শুনতে পাচ্ছেন, তার সঙ্গে শুনতে পাচ্ছেন নিজের হৃদস্পন্দনও। রিং থামল। ওপাশ থেকে একটা তন্দ্রাচ্ছন্ন কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো। বসুধরা চুপ করে রইলেন। এরপর আরও স্পষ্ট শোনা গেল সেই কণ্ঠস্বর, হ্যালো, আপনি কে বলছেন? বসুধরা এই গলা চিনতে পারল। হ্যাঁ, এ স্বরেরই কণ্ঠস্বর। তার শরীর প্রচণ্ড আবেগে কাঁপতে শুরু করেছে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে সে জবাব দিল, আমি পরিবারের পরি বলছি। এরপরই বসুধরাকে ওপাশের কথা শোনার সুযোগ না দিয়ে ফোনটা অফ হয়ে গেল। তিনি বার কয়েক চেষ্টা করলেন সেটা চালু করার, কিন্তু যন্ত্রের শক্তি ফুরিয়ে গিয়েছে। সেটা যথাস্থানে রেখে আংটিটা নিয়ে মোমবাতির সামনে দাঁড়ালেন বসুধরা। ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছুক্ষণ আংটিটা দেখলেন। কি করবেন তিনি এই আংটিটা নিয়ে? বাইরে আলো ফুটতে শুরু করেছে। ঘুমন্ত বাবলুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বসুধরার মনে হলো এই বাচ্চাটাই হয়তো ভবিষ্যতের কোনো স্বরূপ। সঙ্গে সঙ্গে আংটিটা ঘিরে তার মনে তৈরি হওয়া প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন। বসুধরা এগিয়ে গিয়ে দাঁড়ালেন ঘুমন্ত বাবলুর কাছে।
আবছা অন্ধকারে ঘুম ভেঙে খাটের উপর বসে পাশে রাখা মোবাইল ফোনটার দিকে তাকিয়েছিলেন শরদিন্দু। ভোর হচ্ছে, আলোকবিন্দু ঘুলঘুলি দিয়ে ঘরে ঢুকতে শুরু করেছে। টেলিফোনের দিকে তাকিয়ে শরদিন্দু ঠিক বুঝতে পারছিলেন না ব্যাপারটা কি সত্যি নাকি তারই দেখা স্বপ্নের একটা অংশ। ফোনে সত্যি কি কেউ তাকে বলল আমি পরিবারের পরি বলছি? গতকাল বিকেলে একটা চলন্ত গাড়িতে ঠিক তার মতোই একজনকে আবারও দেখেছেন শরদিন্দু। তিনি তখন স্টেশন রোড ধরে নার্সিংহোম যাচ্ছিলেন। একটা বইয়ের দোকানের সামনে থেকে হুশ করে বেরিয়ে গেল গাড়িটা। শরদিন্দু তার কয়েক হাত দূরেই ছিলেন। ড্রাইভারের পাশে বসা মহিলাকে স্পষ্ট দেখেছেন, শুধু তার মাথার ধবধবে সাদা চুলটাই ধন্দে ফেলে দিয়েছে তাকে। দুবারই কি ভুল দেখলেন তিনি, নাকি ব্যাপারটা সত্যি? এই চিন্তায় আচ্ছন্ন হয়ে রাতে ঘুমোতে গিয়েছিলেন তিনি, এবং সেই চিন্তার রেশ ধরেই তার স্বপ্নে হানা দিয়েছিল পরিবারই, আর অবশ্যই পরিবারের পরি। সারা রাত তাকে নিয়ে ভেসে বেড়াচ্ছিলেন, কখনো পরিবারের বাগানে, কখনো মনসার ঢিপিতে। উজ্জ্বল প্রজাপতির ঝাঁক স্বপ্নের মধ্যে উড়ে বেড়াচ্ছিল শরদিন্দু আর পরীকে ঘিরে। ঠিক সেই সময় তার ফোন বেজে উঠেছিল। স্বপ্নের মধ্যেই যেন তিনি ফোনটা ধরেছিলেন। ফোনটা কেটে যাবার পর বেশ কিছুক্ষণ খাটে চুপচাপ বসে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ তার চিন্তাজাল ছিন্ন হলো। ফোনটা আবার বাজছে। পাশের ঘরে গিয়ে ফোনটা ধরতেই তিথির গলা ভেসে এলো। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার বাবলুকে পাওয়া গিয়েছে। কোথায়? আজ ভোরে আমি বাড়ি ফিরেছিলাম একটা জিনিস নিতে, আর ঠিক তখনই একজন এসে তাকে ফেরত দিয়ে গেলেন। আপনি আসুন স্যার, সব বলছি, তাড়াতাড়ি আসুন। উচ্ছ্বাস আর আনন্দের বশেই হয়তো লাইনটা কেটে দিল তিথি। ভোরবেলা হাঁটতে বেশ ভালোই লাগে শরদিন্দুর। জোর কদমে হেঁটে মিনিট 20 মধ্যেই তিথির বাড়ি পৌঁছে গেলেন তিনি। তিথি তার সাড়া পেয়ে বারান্দার গ্রিলের দরজা খুলতে খুলতে প্রবল উচ্ছ্বাসের সঙ্গে বলল, ডাক্তারবাবু ওরা আর একটা ছবি দেওয়ার কথা বলছিলেন, সেটা নিতেই আমি বাড়ি ঢুকছিলাম, আর ঠিক তখনই ওরা রিক্সা থেকে নামলো। কিন্তু ওকে কে দিয়ে গেল? হ্যাঁ, একজন বয়স্ক ভদ্র মহিলা। ওর কাছেই নাকি এই কদিন ছিল বাবলু। কালই বিজ্ঞাপনটা তিনি দেখেন, আজ ফিরিয়ে দিয়ে গেলেন। আসুন আমার সঙ্গে, বাবা ছেলে দুজনেই ভিতরের বারান্দায় আছে। তার সঙ্গে শরদিন্দু ভিতরের বারান্দায় এসে দাঁড়ালেন। সেখানেও ভোরের মৃদু আলোর পরশ। সেই আলোয় একটা মাদুরের উপর বসে আছে বাবা ছেলে। সামনে একটা খাতা খোলা। কিছুটা তফাতে দাঁড়িয়ে শরদিন্দু দেখলেন তাতে নানা আকারের অনেকগুলো বৃত্ত আঁকা। বাচ্চাটার হাতে একটা নতুন কম্পাস, সেটা দিয়ে আরও একটা বৃত্ত আঁকছে সে। আর ধীরে ধীরে বাবাকে বলছে, মিলবে না কেন? দেখো, মিলবে মিলবে। তার খাতার দিকে তাকিয়ে বৃত্ত আঁকা দেখছে অনির্বাণ। বাবলু একটা নিটোল বৃত্ত আঁকল, একদম নিখুঁত, বেশ বড় একটা বৃত্ত, ঠিক যেমন আঁকতেন শরদিন্দু। তিনি এগিয়ে গিয়ে তাদের পাশে বসতেই খাতা থেকে মুখ তুলে তাকে দেখে বিস্মিত হয়ে গেল বাবলু। তিনি তার পিঠে হাত রেখে বললেন, বাহ, তুমি তো সুন্দর বৃত্ত আঁকা শিখে ফেলেছ। বাবলুর মুখে এবার হাসির রেখা ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, পরিবারের দিদা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে বৃত্ত আঁকতে হয়। তবে দিদা আমাকে এঁকে দেখায়নি। দিদা বলল, তুমি পারবে পারবে, হাতটা আরও ঘোরাও, ঠিক পারবে। তারপরেই আমি আঁকলাম। পরিবারের দিদা? চমকে উঠলেন শরদিন্দু। আর ঠিক সেই মুহূর্তেই বাবলুর কম্পাস ধরা হাতের উপর তার চোখ পড়ল। ছেলেটার অনামিকায় সেই পাথরের আংটিটা। সূর্যের আলোয় একবার মৃদু ঝিলিক দিয়ে উঠল আংটিতে বসানো লাল বিন্দুর মতো চুনি পাথরটা। বিস্মিত শরদিন্দু তাকিয়ে রইলেন বাবলুর কম্পাস ধরা হাতের দিকে। তাকে ওভাবে হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে বাবলু ব্যাপারটা আঁচ করে বলল, এই আংটিটা দেখছো, এটা আমাকে দিদা দিয়েছে। বলেছে এই আংটি পরা থাকলে আমি বড় হয়েও বৃত্ত আঁকতে পারবো। আর দিদা বলল, তোমার শরদিন্দু স্যার পারেননি,
আমি পারিনি, কিন্তু তুমি যাতে পারো সেই জন্যই এই আংটিটা তোমাকে দিয়ে গেলাম। তিথি পাশে দাঁড়িয়ে শরদিন্দুকে বলতে থাকলো, ওর নাম বসুধরা, পরিবাড়িতে কদিনের জন্যই এসেছিলেন। ওটা নাকি ওদেরই বাড়ি, একসময় ওখানেই থাকতেন, এখন উনি মুম্বাইতে থাকেন। উনিই তো কম্পাস কিনে দিয়েছেন বাবলুকে, আর একটা খামও দিয়ে গিয়েছেন আমার হাতে। পরে খুলে দেখি তাতে অনেক টাকা। আমি আগে জানলে এই টাকা নিতাম না স্যার। কত করে তাকে একটু বসতে বললাম, কিন্তু কিছুতেই বসলেন না। বললেন ট্রেন ধরতে দেরি হলে ফ্লাইট মিস হয়ে যাবে। আমার বাবলুকে ফিরিয়ে দিয়ে গেলেন উনি। উনি বাবা যেখানেই থাকুন, ভগবান যেন ভালো রাখেন ওনাকে। তিথির বাড়ি থেকে বেরিয়ে কয়েক পা হাঁটতেই পিছনে রিকশার হর্নের প্যাঁক প্যাঁক শব্দ শুনে শরদিন্দু দেখলেন পল্টুকে। বাড়ি ফিরে স্কুল যাওয়ার জন্য তৈরি হতে হবে। পল্টুর রিকশায় তিনি উঠে পড়লেন। পল্টু রিকশা চালাতে চালাতে বলল, এদিকে কোথায় এসেছিলেন স্যার? এই তো এখানে আমাদের স্কুলের এক ছাত্রর বাড়ি। ওই যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার বাড়ি কি? হ্যাঁ, তুই কি করে জানলি? আমি তো পরিবাড়ি থেকে ঠাকুমা আর বাচ্চাটাকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছলাম ভোরবেলা। 5:15টার সময় ঠাকুমা আর বাচ্চাটাকে নিয়ে বেরোলাম বাড়ি থেকে। উনি টাকার কাউন্টার থেকে টাকা তুললেন, তারপর ছেলেটাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। তারপরই ঠাকুমাকে স্টেশনের ট্রেনে তুলে দিয়ে এলাম। তুই তুই পৌঁছে দিলি স্টেশনে? তুই কি তাকে চিনতিস? হ্যাঁ, আমি তো গেল সপ্তাহে স্টেশন থেকে ঠাকুমাকে পরিবাড়িতে পৌঁছে দিলাম। 4 দিন আমার গাড়িতেই তো ঘুরল ঠাকুমা। যেদিন আমি বই আনতে স্কুলে গেলাম সেদিন তো রাস্তায় আমার গাড়িতেই বসেছিল। আপনাকে দেখে আপনার সম্বন্ধে কত কিছু জিজ্ঞাসা করলেন। আপনি যে বইটা আমাকে দিয়েছিলেন না, সেটা উনি সঙ্গে করে নিয়ে গেলেন। কি বলছিস কি তুই? সঙ্গে করে নিয়ে গেলেন কেন? আরে ঠাকুমা তো শিক্ষিত মানুষ, বোধহয় বইটা ভালো লেগেছে। বইটা সেদিন আপনার থেকে ওর হাতে দিলাম। আমি গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসে দেখেছি বইটা কোলে নিয়ে তাতে হাত বোলাচ্ছিল ঠাকুমা। আর আপনার বাড়ির কথাও তো জিজ্ঞেস করছিল, আপনি কোথায় থাকেন, বাড়িতে কে কে আছে, এই সব কথা। আমাকে একবার বলেও ছিল তুই একবার আমাকে ওর বাড়ি নিয়ে যেতে পারিস, কিন্তু তারপর তো 2 দিন আমি যেতেই পারলাম না পরিবাড়িতে। আপনার কথা অনেক বলেছি তো, তাই হয়তো আমি থাকলে আপনার সঙ্গে দেখা করতে যেতেন। তুই যেতে পারলি না কেন? আমার তো স্যার ছেলে হয়েছে। বাহ, এটা তো ভালো খবর। হ্যাঁ স্যার, বাচ্চাটাকে তো এবার আমাকেই মানুষ করতে হবে। ওর মা তো ওকে জন্ম দিয়েই চলে গেল। শরদিন্দু চমকে উঠলেন এই খবরটায়। তিনি তাকে কি বলবেন ঠিক বুঝতে পারলেন না। পল্টু বিষণ্ণভাবেই বলে চলল, বুঝলেন স্যার, সনাতন বাউল ঠিকই বলে, এক জীবনে অর্ধেকের বেশি মেলে না। ছেলে পেলাম, বউটা চলে গেল। শরদিন্দুর কানে ভাসতে থাকলো পল্টুর কথাটা, এক জীবনে অর্ধেকের বেশি মেলে না। আজও ঠিক সময় স্কুলে এলেন তিনি। গেটের সামনে উৎকণ্ঠিত ছাত্র অভিভাবকদের জটলা। 2 দিন ধরে ছাত্ররা এলেও টিচারদের ক্লাস বয়কটের ফলে পঠন পাঠন বন্ধ। আজ কি স্কুল হবে? সাইকেল রেখে হেডমাস্টারের ঘরে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য ঢুকলেন শরদিন্দু। হেডমাস্টার তাকে দেখে বললেন, আজকে ক্লাস হবে, টিচাররা রাজি হয়েছেন, বাচ্চাটা ফিরে এসেছে, আপনি তো শুনেছেন হয়তো। পুলিশ বলেছে ও যখন ফিরে এসেছে তখন কেসটা লাইট করা হবে। কমপ্লেন না উঠলেও বিকাশ হয়তো কোর্টে দাঁড়ালে জামিন পেয়ে যাবে। বিকাশ একজন বড় উকিলের সঙ্গে অ্যাসোসিয়েশনের রসময় বাবুর মাধ্যমে যোগাযোগ করেছে। এই কদিন স্কুলে যা ঝামেলা গেল, ওফ। শরদিন্দু কোনো মন্তব্য না করে অ্যাটেন্ডেন্স খাতায় সই করলেন। হেডমাস্টার এরপর বললেন, আজ কিন্তু আপনার একটু চাপ হবে। অঙ্কের 2 জন টিচার আজ আসবেন না। বিকাশের সঙ্গে ওই অ্যাডভোকেটের কাছে যাওয়ার কথা ওদের। আপনি আর পরিতোষবাবু শুধু আছেন। ঠিক আছে, অভ্রত আছে, 3 জন মিলে ক্লাসগুলো ভাগ করে সামাল দেওয়া যাবে। কথাটা বলে ক্লাসের দিকেই যাচ্ছিলেন শরদিন্দু। হেডমাস্টার তার দিকে তাকিয়ে বললেন,
না না, অভ্রকে আর পাবেন না। ও তো এসেছিল একটু আগে। আমি ওকে স্কুলে আসতে বারণ করে দিলাম। বারণ করে দিলেন কেন? সেক্রেটারির নির্দেশ, তাই। আমি কি করব বলুন? শুনেছি ওই অভ্রর সঙ্গে নীলা বলে একটা মেয়ের সম্পর্ক আছে। মেয়েটা ওই নার্সিংহোমের রিসেপশনিস্ট। বিকাশের বিরুদ্ধে পুলিশের কাছে মেয়েটাও কি একটা স্টেটমেন্ট যেন দিয়েছিল। নিহারবাবু, রসময়বাবুরা অভ্রকে পার্টি অফিসে ডেকে ওই মেয়েটা যাতে তার স্টেটমেন্ট পাল্টায় সেটা দেখতে বলেছিলেন। অভ্র রিফিউজ করে, তাই ওরা বলে দিয়েছে অভ্রকে আর রাখা যাবে না। ইন্টারভিউতে তো ওকে ফার্স্ট করা হয়েছিল। কাগজ কলমে অবশ্য দেখানো হবে এখানে চাকরি করতে সে আর আগ্রহী নয়। কিভাবে দেখাবেন? ইন্টারভিউ বোর্ডে অভ্রকে দিয়ে একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল সেক্রেটারির নির্দেশে। তাতেই ওই টাইপ করে বসিয়ে দেওয়া হবে কথাগুলো। জানি ব্যাপারটা আনএথিক্যাল, কিন্তু আমার ইচ্ছে অনিচ্ছের ওপর আর কতটুকুই নির্ভর করে। শরদিন্দু আর দাঁড়ালেন না। ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। বেশ কদিন পর আবার বিকেলবেলা এদিকে হাঁটতে এলেন শরদিন্দু। সূর্য ঢলতে শুরু করেছে। বড় বড় গাছের ডালের ফাঁক দিয়ে নেমে আসা আলোয় ঝোপের ওপর প্রজাপতি কাঁচপোকার দল ব্যস্ত হয়ে উড়ে বেড়াচ্ছে। কোথা থেকে যেন বুনো ফুলের গন্ধ একটা ভেসে আসছে। হাঁটতে হাঁটতে পরিবারে যাওয়ার নির্জন পথটাই তিনি ধরলেন। দুপাশে বড় বড় গাছ, তার নিচে পুটুস ফুলের ঝোপ। কিছুটা যাওয়ার পরই কথাবার্তার শব্দ তিনি শুনতে পেলেন। কয়েক পা এগিয়েই তিনি দেখলেন রাস্তার কিছুটা তফাতে একটা বড় ঝোপের আড়ালে দাঁড়িয়ে কথা বলছে দুজন, অভ্র আর নীলা। কয়েক মুহূর্তের জন্যই থমকে দাঁড়ালেন শরদিন্দু। শুনলেন অভ্র বলছে, তোমার বাড়ি আর আমার যাওয়া হলো না। হয়তো হলো না, তবে আমি যেখানে থাকি জানবো যে এই পৃথিবীতে তোমার মতো একজন মানুষকে কাছে পেয়েছিলাম আমি। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব কিছুই জমা রইল তোমার কাছে। এই বিশ্বাস তোমার উপর ছিল বলেই তুমি যখন সেদিন দুপুরে আমার বাড়ি গিয়েছিলে, তখন আমার সব কিছু আমি তোমাকেই উজাড় করে দিয়েছিলাম। ওই দুপুরের স্মৃতিটুকু সম্বল করেই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব। অভ্রর উত্তর শোনার জন্য শরদিন্দু আর দাঁড়ালেন না। অতি সন্তর্পণে সে জায়গা পেরিয়ে হাঁটতে লাগলেন। আরও কিছুটা এগিয়ে তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা গাছের নিচে বাণীবাবু দাঁড়িয়ে আছেন। তাকে দেখেই তিনি বললেন, আরে মশাই, আপনার খবর কি? আমি রোজ রোজ একা একা আসি আর ফিরে যাই। হ্যাঁ, এই কদিনে একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। চলুন। আরে আপনার স্কুলে কী সব ঝামেলা চলছে শুনছিলাম। কোন স্যার কোন ছেলেকে মেরেছে, সেই ছেলেটা নাকি আবার নিখোঁজ হয়ে গিয়েছে। কি ওইসব নিয়েই ব্যস্ত ছিলেন বুঝি? তা ঝামেলা মিটেছে? হ্যাঁ, সব মিটেছে। সে ফিরেও এসেছে। অন্য প্রসঙ্গে যাওয়ার জন্যই তিনি বাণীবাবুকে জিজ্ঞেস করলেন, আপনার খবর কি? ছেলের বিয়ের ব্যাপারে কিছু এগিয়েছে? হ্যাঁ, এগিয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা ওখানে হবে না। হবে না কেন? আরে ছেলে কলকাতায় অন্য একটা মেয়ের সঙ্গে রেজিস্ট্রি সেরে রেখেছে। আমরা একদিন পর জানলাম। যখন পাকা কথা দিতে যাব তখন ছেলে আমাদের খবরটা জানালো। তা ভালোই তো হলো। একটা অনুষ্ঠান করে বউকে ঘরে নিয়ে আসুন, আপনার মেয়ের অভাব পূর্ণ হবে। মুহূর্তখানেক চুপ করে থেকে বাণীবাবু বললেন, সেটা আর হবে বলে মনে হয় না। আপনার কথাটাই বলেছিলাম ছেলেকে। ছেলেও নাকি কথা পেটেছিল তার কাছে। তা সেই মেয়ে আবার সাফ জানিয়ে দিয়েছে কলকাতা ছেড়ে সে এখানে আসবে না। অনুষ্ঠানও হবে একটা, কিন্তু সেটা কলকাতায়। দুজনে চুপচাপ হাঁটতে থাকলেন পরিবারের দিকে। পুকুরটার কাছাকাছি পৌঁছে বাণীবাবু বললেন,
একটা কথা জানা হয়নি, আপনার এই হাতের খবর কি? ডাক্তার তো বলল হাত আমার ঠিকই আছে। তাহলে হয়তো মনের সমস্যা। বাণীবাবু সে কথা শুনতে পেলেন না। শরদিন্দু বিড়বিড় করে বললেন। তিনি বললেন, ডাক্তার যদি বলে সমস্যা নেই তাহলে তো সব কিছুই ঠিক আছে। ওই ছেলেটাকে বৃত্ত এঁকে দিয়েছেন আপনি? না, আমি আর পারিনি, সে নিজেই এঁকেছে। আসল ব্যাপারটা কি জানেন, আমরা কেউই কোনোদিন বৃত্ত আঁকতে পারিনি। আশা করি এইসব ছোট ছোট ছেলে মেয়েরা যেন বড় হয়ে জীবন বৃত্ত আঁকতে পারে। তার কথা শুনে ঘাড় নাড়লেন বাণীবাবু। পুকুরের সিঁড়ির শেষ ধাপে নেমে বসলেন দুজন। অন্যদিনের মতো একই রকম নির্জন জায়গাটা। পাশের ঝোপঝাড় থেকে কাঠপোকার শব্দ ভেসে আসছে। ফড়িংয়ের দল উড়ে বেড়াচ্ছে জলের উপরে, কাঠিপোকা লাফাচ্ছে জলে। বৃত্ত হতে হতে ভেঙে যাচ্ছে জল তরঙ্গ। তারা দুজন জলের দিকে তাকিয়ে চুপচাপ অনেকক্ষণ বসে রইলেন। একসময় বাণীবাবু বললেন, বেলা তো শেষ হয়ে এলো, চলুন এবার ফিরতে হবে। উঠে দাঁড়ালেন দুজনে। বাণীবাবু হঠাৎ বললেন, একটা ব্যাপার আপনি কি খেয়াল করেছেন? ওই দেখুন, বাড়ির মাথায় পড়িটা নেই। শরদিন্দু তাকালেন বাড়িটার দিকে। সত্যি, পরিবারের মাথায় সেই পড়িটা আর নেই। অসীম শূন্যতা বিরাজ করছে সেখানে। সূর্য ডুবে গিয়েছে, বাড়ির মাথার উপর আকাশ দেখা যাচ্ছে। সেটা ঠিক যেন নিটোল এক অর্ধবৃত্ত। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের পরিবারের পরি উপন্যাসটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা নতুন আমার গল্প পাঠ শুনতে শুরু করেছেন, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।